বেগম জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানীতে বিএনপির সমাবেশ। ফের জামাতকে নিয়ে এই আন্দোলনে দলটি যুগপৎ শরিকদেরও মাঠে আনার চেষ্টা। ভুল পথে বিরোধীরা বলছে আওয়ামী লীগ। মতিউরের পর এবার এনবিআরের প্রথম সচিব মাহমুদ ফয়সালের নামে অঢেল সম্পত্তি, 700-র বেশি অ্যাকাউন্ট, 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। বিদেশে পাচার হয়েছে কিনা তদন্তে দুদক। তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। দেখছিলেন শিরোনাম। প্রবাসের সময়ের সঙ্গে আছি আমি মনির হোসাইন। বিভেদ ও দূরত্ব ভুলে আবারও জামাতকে সঙ্গে নিয়ে সরকার পতনের আন্দোলনে নামতে যাচ্ছে বিএনপি। দলটির নেতারা বলছেন যে যাই বলুক, লক্ষ্য অর্জনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে সরকার বিরোধী সবাইকে এক করেই মাঠে নামবেন তারা। তবে জামাত নেতারা বলছেন বিএনপির সঙ্গে গাঁটছড়া বাঁধতে বাধা হয়ে দাঁড়িয়েছে যুগপথের কয়েকটি দল, যে কারণে আন্দোলন বারবার ব্যর্থ হচ্ছে। অন্যদিকে যুগপথ শরিকরা বলছেন বিএনপি জামাতকে সঙ্গে নিলে ব্যত্যয় ঘটবে আন্দোলনে। এমন হলে সিদ্ধান্তও বদলাবেন তারা। আহমেদ সালেহিনের রিপোর্ট। 2006 সালে ক্ষমতা ছাড়ার পর 2015 সাল পর্যন্ত সরকার বিরোধী আন্দোলনে বিএনপির প্রধান শক্তি হয়ে পাশে ছিল জামায়াত ইসলাম। সে সময় বেশ শক্তি প্রদর্শন করে ইসলামী চিন্তাধারার এই দলটি। আর সেই সময় মানবতা বিরোধী অপরাধে জামাতের শীর্ষ পর্যায়ের একাধিক নেতা দণ্ডিত হলেও বিএনপির নিষ্ক্রিয়তায় টানাপোড়েন বাড়তে থাকে তাদের সাথে। একই সঙ্গে বিএনপির উপর বাড়তে থাকে আন্তর্জাতিক চাপও। এর মাঝে হয়ে যায় দুটি জাতীয় নির্বাচন। অনেকটা প্রকাশ্যে আসে বিএনপি জামাতের দূরত্ব। তবে বেশ কয়েকটি সামাজিক অনুষ্ঠানে জামাতের শীর্ষ নেতারা সেই দূরত্ব ও ভেদাভেদ ভুলে আবারও একসাথে পথ চলার ইঙ্গিত দেন। ছোটখাটো সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতির বৃহত্তর স্বার্থে। জামাত নেতারা বলছেন সম্প্রতি সরকার পতনের এক দফা দাবির আন্দোলনের ব্যর্থতার পেছনে রয়েছে যুগপৎ আন্দোলনে শরিক কয়েকটি দল, যাদের কারণে বিএনপির সাথে মতবিরোধ ও দূরত্ব বেড়েই চলেছে তাদের। আমাদের দিক থেকে কোনো কমতি আছে আমরা মনে করি না। কোনো রাজনৈতিক দলের শত্রু না। ডান হোক বাম হোক মিলেমিশে কাজ করতে হবে। একই কর্মসূচি বাস্তবায়নের জন্য একসাথে নামতে হবে মাঠে। এখানে ঘাটতি আছে। কারা আসলে বাধা হয়ে দাঁড়াচ্ছে? কোনো রাজনৈতিক শক্তি দল। তাহলে কি সেই ঘাটতির কারণে এই আন্দোলনটা ব্যর্থ হয়েছে? অবশ্যই ঐক্যবদ্ধ আন্দোলনে কোনো ক্ষেত্রে ত্রুটি আছে, না থাকলে তো আন্দোলন সফলতার দিকে চলে যেত। তবে এই নিয়ে বাম দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও শরিকরা বলছেন জামাতকে নিয়ে বিএনপি আন্দোলনে গেলে নতুন করে সিদ্ধান্ত নেবেন তারা। ইঙ্গিত দেন আন্দোলনে হতে পারে ছন্দপতন। আমরা কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে নেই। যুগপৎ আন্দোলনের মধ্যে তো জামাত নেই, জামাত যুগপৎ আন্দোলনের বাইরে আছেন। বিএনপি জামাতকে কিভাবে ডিল করবেন সেটা একান্তই বিএনপির বিষয়। যুগপৎ আন্দোলনের বড় ধরনের ব্যত্যয় ঘটে এরকম কোনো পদক্ষেপ বিএনপি গ্রহণ করবে এটা আমি চিন্তা করছি না। এটা সুনির্দিষ্টভাবে কি কলাকৌশল হয়, কি পদক্ষেপ, তার উপরে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। বিএনপি নেতারা বলছেন জামাতের সঙ্গে দূরত্ব থাকলেও তা কমে এসেছে। কারো কথায় কান দিয়ে নয়, সরকার পতনের লক্ষ্যে জামাতকে একসাথে আন্দোলনে চান তারা। ব্যর্থ করতে তো অসুবিধা নাই, যদি ব্যর্থ হয় ওরা বলতে থাকুক, আন্দোলনও করুক, একসাথে রাস্তায় নেমে সরকারকে পতন ঘটাতে হবে। না হলে এরকম কথা কইতেই থাকবে। জামাত একটা দূরত্ব আমাদের সাথে হয়েছে, জামাতের সাথে ওই দূরত্ব এখন আর নাই। অল ভুক্তভোগী যখন একত্র হইয়াই এই সরকারের পতন ঘটাতে হইব। শিগগিরই নতুন করে আবারও সরকার বিরোধী আন্দোলনের লক্ষ্যে শরিক দলগুলোর সঙ্গে সম্প্রতি কয়েক দফা বৈঠকও করেছে বিএনপি। সরকার পতন হলেও তো আমাদের আন্দোলন। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। বেগম জিয়ার মুক্তিই এখন মূল লক্ষ্য উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুগপৎ আন্দোলনের জন্য শিগগিরই শরিকদের সঙ্গে আলোচনা করে আন্দোলন বেগবান করা হবে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। একদিকে গণতন্ত্র নেই, অন্যদিকে আপনার দেশের সার্বভৌমত্ব, সেই সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন হয়েছে। এখন সবচেয়ে বেশি যে প্রয়োজন, যেটা আমরা মনে করেছি, যে গণতন্ত্রের জন্য যিনি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছেন, জীবন মৃত্যুর সঙ্গে যিনি লড়াই করছেন, সংগ্রাম করছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করার একটা আন্দোলন খুব জরুরি। সব রাজনৈতিক দলগুলো আমরা এক মঞ্চে উঠতে না পারলেও আমরা কিন্তু যুগবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আমরা সিদ্ধান্ত নিয়েছি। মূল একটি লক্ষ্য, সেই লক্ষ্যটি হচ্ছে যে দেশে গণতান্ত্রিক যে অধিকার সেটাকে ফিরিয়ে নিয়ে আসা
আমাদের ভোটের অধিকারকে ফিরিয়ে নিয়ে আসা, গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করা। আন্দোলনের ইস্যু খুঁজতে গিয়ে বিরোধীরা ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিদেশে তাদের নয়, বিএনপির প্রভু আছে বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে সাইকেল র্যালির অনুষ্ঠানে তিনি একথা বলেন। ইট পাথরের যান্ত্রিক নগরে অট্টালিকার ভিড়ে নগরবাসীর জন্য শ্বাস নেওয়াটা যখন বড় চ্যালেঞ্জ, তখন সাপ্তাহিক ছুটির দিনে সাইকেল হাতে শত শত সাইকেলিস্ট সুস্থ, সচল ও আধুনিক ঢাকা গড়ার লক্ষ্যে ছুটে চলেছেন আপন গতিতে। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বাইসাইকেল র্যালি কর্মসূচি শুরু হয়ে ধানমন্ডি 32-এ গিয়ে শেষ হয়। এর আগে র্যালির উদ্বোধন করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, নির্বাচনী অঙ্গীকার পূরণে তরুণদের কর্মসংস্থানে কাজ করছে বর্তমান সরকার। আমি তরুণ সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানাই। ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের বিদেশে কোনো প্রভু নেই, বন্ধু আছে। বিএনপি ভারত বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করে, তারা আবারও ভুল পথে হাঁটছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বিদেশে আমাদের প্রভু নেই, আপনাদের প্রভু আছে। বিরোধিতার নামে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, জাহাঙ্গীর কবির নানক, দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ দলের কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠানে অংশ নেন। রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসছে থলের বিড়াল। মতিউর রহমানের পর এবার এনবিআরের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের বিপুল সম্পদের খোঁজ মিলেছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে। নিজের ও পরিবারের সদস্যদের নামে ফয়সাল গড়েছেন সম্পদের পাহাড়। ইতোমধ্যে 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। খোঁজ মিলেছে 700-র বেশি ব্যাংক অ্যাকাউন্ট। মতিউরের পর এবার আলোচনায় জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল। ক্ষমতার অপব্যবহার ও ঘুষের মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদ গড়েছেন তিনি। আদালতে জমা দেওয়া দুদকের প্রতিবেদন বলছে, রাজধানীর ভাটারায় তার নামে রয়েছে 5 কাঠার প্লট। একই এলাকায় তার স্ত্রী জেসমিন আক্তারের নামেও আছে 5 কাঠার আরেকটি প্লট। ফয়সাল ও স্ত্রীর নামে নারায়ণগঞ্জে রয়েছে কোটি টাকার জমি। শুধু তাই নয়, ফয়সালের শ্বশুর আহমেদ আলীর নামে রাজধানীর রমনা এলাকায় গত বছর অক্টোবরে একটি ফ্ল্যাট কেনা হয়, যার মূল্য দেখানো হয় প্রায় 1 কোটি টাকা। এছাড়া শাশুড়ি মমতাজ বেগমের নামে 2022 সালে খিলগাঁওয়ে 10 কাঠার একটি প্লট কেনা হয়। এসব সম্পদ করদাতাদের ভয়ভীতি দেখিয়ে বদলি বাণিজ্য ও ঘুষের টাকায় কেনা হয়েছে জানিয়ে দুদকের আইনজীবী বলছেন, ইতোমধ্যে ফয়সালের বেশ কিছু সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত, যার মূল্য অন্তত 16 কোটি টাকা। আয়করদাতাদের ভয়ভীতি প্রদর্শন করে অর্থ গ্রহণ করত, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে 1000 কোটি টাকা আত্মসাৎ, অবৈধ সম্পদ। এগুলি কিন্তু চারটি ব্যাপার না। এখন একজন পাবলিক সার্ভেন্ট, একজন বিসিএস অফিসার 2005 সনে সে জয়েন করছে, এই 20 বছরের মাথায় সে 1000 কোটি টাকা। এটা তো এটা কি হরিলুটের দেশ? শুধু সম্পদই নয়, নগদ অর্থের হিসাবও বেশ লম্বা ফয়সালের। ব্যাংকে টাকা জমিয়েছেন আত্মীয় স্বজন সবার নামে। ফয়সাল তার স্ত্রী ও শ্বশুরের নামে 50 লাখ টাকা করে সঞ্চয়পত্র রয়েছে। স্ত্রী, শ্বশুর ও স্বজনদের 19টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের হিসেবে জমা থাকা অর্থের পরিমাণ 6 কোটি 96 লাখ টাকা। দুর্নীতির মাধ্যমে অর্জিত আয়ের উৎস গোপনের জন্য নিজের নামসহ আত্মীয় স্বজনদের নামে খুলেছেন 700টিরও বেশি হিসেব। দুদকের আইনজীবী বলছেন, এসব টাকা বিদেশে পাচার করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আমরা যে তথ্যপাত্র তাদের কাছে চাবো, বিএফআইউর কাছে, বিএফআইউ সেটা বিদেশে পাঠিয়ে দিবে। বিএফআইউ সেটা বিদেশ থেকে যে তথ্যপাত্র পাবে সেটা আমাদেরকে সরবরাহ করবে। তখনই আমরা জানতে পারবো উনি বিদেশে পাঠিয়েছে কি না। এটা হলো যেটা রেকর্ডের ভিত্তিতে, রেকর্ডের বাইরেও অনেক টাকা পাঠায়, অনেক সময় হুন্ডির মাধ্যমে পাঠায়। কাজী আবু মাহমুদ ফয়সাল কর ক্যাডার হিসেবে 2005 সালে সহকারী কমিশনার পদে জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি শুরু করেন। বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডে লিগ্যাল ও ট্যাক্স বিভাগে প্রথম সচিব। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।
তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ উদ্দেশ্য প্রণোদিত এবং কালক্ষেপণ ছাড়া আর কিছুই না। যারা তিস্তার পানি দিতে নারাজ তারা এই প্রকল্পে কতটা আন্তরিক হবেন প্রশ্ন নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে এই প্রকল্প ঝুলে গেলে তৈরি হবে নানা প্রশ্ন। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। পানির প্রশ্নে ভারতের আগ্রাসী নীতির কারণে দীর্ঘদিন ধরে তিস্তা পাড়ের বাসিন্দারা আন্দোলন চালিয়ে আসছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের। পানি উন্নয়ন বোর্ড ও পাওয়ার চায়না যৌথ সমীক্ষা শেষে এই প্রকল্পে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে চীন। তিস্তা নদী के संरक्षण एवं प्रबंधन पर बातचीत के लिए शीघ्र ही एक टेक्निकल टीम বাংলাদেশ का दौरा करेगी। তবে একই প্রকল্পে ভারতের কারিগরি দল পাঠানো ও নতুন করে সমীক্ষার প্রস্তাব, বিনিয়োগ এবং একই সাথে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি বিরোধিতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। তিস্তায় 14টা হাইডেল পাওয়ার হচ্ছে, তখন চোখে দেখেনি। পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে, আমাদের জানালো না। এদিকে 27 জুন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ সাংবাদিকদের জানান, তিস্তা যেহেতু ভারত ও বাংলাদেশের যৌথ নদী, সে কারণে ভারত সহযোগিতা করলেই ভালো হয়। তিস্তা যেহেতু দুই দেশের যৌথ নদী, ভারত এবং বাংলাদেশের, সেই ক্ষেত্রে আমরা মনে করি এটি যদি ভারত আমাদেরকে প্রয়োজন অনুযায়ী সহায়তা করে তাহলে সেটি ভালো। তবে গবেষকরা বলছেন, যে দেশ তিস্তার পানি শোষণ করছে দীর্ঘ সময়, তিস্তাকে মেরে ফেলার সব আয়োজন করেছে, তাদের এমন প্রস্তাব শুধুমাত্র সময়ক্ষেপণ। তিস্তার সঙ্গে পানি বন্টন চুক্তি চূড়ান্ত হয়ে আছে, শুধু সই করলে হয়। সে সই না করে নতুন কারিগরি টিম এসে কি দেখতে চায়, কি দেখাতে চায়। আর অধিকার কর্মীদের সোজা কথা, তিস্তা নিয়ে ভারত চীনের রাজনীতি দেখতে চায় না তিস্তা পাড়ের মানুষ। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। প্রয়োজনে তিস্তা কর্তৃপক্ষ গঠন করো, কিন্তু এই প্রকল্প কোনোভাবেই চীন ভারতের দৌরতের জায়গায় নিয়ে যাওয়া যাবে না। এমন পরিস্থিতিতে ভূরাজনৈতিক শক্ত প্রতিকূলতার পাহাড় ডিঙ্গিয়ে সূচিত হবে উত্তর জনপদের মানুষের স্বপ্নযাত্রা, তিস্তা মহাপরিকল্পনা, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ভারতের সঙ্গে কানেক্টিভিটি আওয়ামী লীগের অর্জন, আর এজন্য সম্পর্কের বাংলাদেশ লাভবান হচ্ছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডক্টর AK আব্দুল মোমেন। শুক্রবার সকালে প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। বাংলাদেশ হ্যাজ বিকাম এ হাব অফ কানেক্টিভিটি, আর এই কানেক্টিভিটির ফলে আমাদের অর্জন অনেক। সুসম্পর্ক হয়, আমরা আমাদের বর্ডার ডিমার্কেশন প্রবলেম রিজলভ করব। কঠিন জিনিস, বিভিন্ন দেশে এটা নিয়ে ঝগড়াঝাটি। আমরা একটা বুলেট খরচ করি না করে আমরা আমাদের এই বর্ডার ডিমার্কেশন করেছি, সেটা আওয়ামী লীগের নীতির কারণ। শেষ পর্যায়ে এসে ইভিএম প্রকল্পের মেয়াদ বাড়াতে তোড়জোড় শুরু করেছে ইসি। চলতি মাসেই মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও মাত্র 10 দিন আগে আরও 1 বছর সময় বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে সংস্থাটি। এখন ইভিএমের ভবিষ্যৎ নিয়ে সরকারের দিকে তাকিয়ে আছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তারের রিপোর্ট। বাংলাদেশের নির্বাচনে কয়েক বছর ধরে আলোচনায় ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে 150 আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হলেও প্রয়োজনীয় সংখ্যক ইভিএমের অভাবে তা করতে পারেনি নির্বাচন কমিশন। 2018 সালে 3,825 কোটি 24 লাখ টাকা ব্যয়ে ইভিএম প্রকল্প হাতে নেয় নির্বাচন কমিশন। কেনা হয় 1.5 লাখ ইভিএম। প্রতিটি ইভিএম কিনতে খরচ হয় 2,35,000 টাকা। ইভিএমগুলোর জীবনকাল কমপক্ষে 10 বছর বলা হলেও 5 বছরের মাথায় নষ্ট অবস্থায় পড়ে আছে বেশিরভাগ যন্ত্র। নেই রক্ষণাবেক্ষণের কোনো ব্যবস্থা। বর্তমানে 1 লাখের বেশি ইভিএমই পড়ে আছে অচল অবস্থায়। এর বিপরীতে ভালো আছে প্রায় 40,000 ইভিএম। এই অবস্থায় চলতি মাসেই শেষ হতে যাচ্ছে ইভিএম প্রকল্পের মেয়াদ। প্রকল্পের মেয়াদের শেষ পর্যায়ে এসে আরও 1 বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠিয়েছে ইসি। একই সঙ্গে প্রকল্পের ব্যয় মেটাতে অবশিষ্ট প্রায় 100 কোটি টাকা দ্রুত ছাড় পেতে আবেদন জানানো হয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ে ইসির প্রস্তাব পাশ হলে শুরু হবে ইভিএম এর নতুন অধ্যায়। প্রজেক্ট যদি রান করে তাহলে আমাদের প্রথম কুইক একটা অ্যাসেসমেন্ট করতে হবে, এর মধ্যে কতগুলো ইভিএম সচল আছে, কতগুলো ইভিএম কিউসি ফেইল্ড আছে। নির্বাচন কমিশনের অবকাঠামোতে সেই জনবলগুলোকে তৈরি করা এবং আইডেন্টিফাই করা যে আমাদের প্রকল্প যখন আবার শেষ হয়ে যাবে, যদি বাড়ে সেক্ষেত্রে যখন আমাদের যে বর্ধিত যে ডেটে শেষ হবে তখন এইগুলোকে হস্তান্তর করার টোটাল একটা পরিকল্পনা করা। একই সাথে এগুলোর একটা মেনটেন্যান্স
পরিকল্পনা করতে হবে। ইভিএম এর শেষ রক্ষা হবে কিনা তা নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। প্রকল্প পাশ না হলে জুনের পরেই ধ্বংস করতে হবে নির্বাচন কমিশনের হাতে থাকা ইভিএম গুলোকে। প্রজেক্ট তো আপনার 30 তারিখে শেষ, তাহলে আমাদেরকে যেটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমাদেরকে রেখে শেষ করতে হবে। সম্প্রতি উপজেলা নির্বাচন সহ স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ইভিএম প্রকল্প বাঁচাতে তোড়জোড় শুরু করেছে নির্বাচন কমিশন। ফারজানা আক্তার, সময় সংবাদ, ঢাকা। দেশে বিভিন্ন রাজনৈতিক দল ক্যান্টনমেন্টে সামরিক শাসকের পকেট থেকে তৈরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ইতিহাসের গতিধারায় বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা শীর্ষক সংবাদচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে কথা বলেন তিনি আরও বলেন, জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যেই বেড়ে ওঠা আওয়ামী লীগ ছাড়া মূলধারার দেশে আর কোনো রাজনৈতিক দল নেই। যারা আছে তারা মুক্তিযুদ্ধের বিরোধী অপশক্তি। মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে চেতনাকে ধারণ করা, লালন করা এবং জনগণের মধ্য থেকে জন্ম নিয়ে জনগণের মধ্যে বেড়ে ওঠা আর কোনো দলকে আছে মূলধারায় বাংলাদেশে? আর কোনো দল নাই। যারা আছে ক্যান্টনমেন্টে বিভিন্ন সামরিক শাসকের পকেট থেকে তৈরি হওয়া দল অথবা মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তি সরাসরি। আর কিছু হয়তো আছে দল যারা এত দুর্বল যে তারা শুধু চাই দাবি জানানোর বাইরে তাদের কোনো সক্ষমতা নাই। 3 দিন ধরে বন্ধ পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। এতে দক্ষিণাঞ্চল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লোডশেডিং। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। কর্তৃপক্ষ জানিয়েছে, শিডিউল মেইনটেন্যান্সের কারণে সাময়িক সময়ের জন্য এক ইউনিট বন্ধ রয়েছে। গত 24 জুন বিকেল থেকে বন্ধ রয়েছে পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট। 1320 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন 2 ইউনিটের এক ইউনিট বন্ধ হওয়ায় দক্ষিণাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে লোডশেডিং। 24 ঘন্টার মধ্যে 6 থেকে 7 ঘন্টাও বিদ্যুৎ মিলছে না, তাই গরমে অতিষ্ঠ জনজীবন। বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ বলছে, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কেন্দ্রে নিয়মিত যন্ত্রাংশ রক্ষণাবেক্ষণের কারণে এক ইউনিটের উৎপাদন সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে। তবে আগামী 4 জুলাই কাজ শেষে আবারও উৎপাদন শুরু হবে। 2টা ইউনিট যেখানে চলতে খোলা সেখানে একটা ইউনিট চলতো, তো এখন 2টা ইউনিট চলে আসবে 4 তারিখের ভিতরে, মানে আরেকটা ইউনিট চলে আসবে 4 তারিখ। 2020 সালের 15ই মে পুরোপুরি উৎপাদনে আসে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এরপর 2023 সালের 25 মে ডলার সংকটের কারণে কয়লার দাম পরিশোধ করতে না পারায় প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়। একই বছরের 5 জুন 2টি ইউনিটই সাময়িকভাবে বন্ধ হয়। এরপর 25 জুন বিদেশ থেকে কয়লা এলে বিদ্যুৎ কেন্দ্রটি ফের উৎপাদনে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। যুক্তরাজ্যের লেবার পার্টি নেতা স্টারমারের বাংলাদেশি অভিবাসীদের নিয়ে বিরূপ মন্তব্যে ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয় প্রবাসী কমিউনিটিতে। বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনারা আলী বলেছেন, অভিবাসী ইস্যুতে কেবল বাংলাদেশের নাম নেওয়া ভুল ছিল। এর আগে গেল মঙ্গলবার ব্রিটিশ প্রভাবশালী গণমাধ্যম ডেইলি সান আয়োজিত এক অনুষ্ঠানে লেবার পার্টি নেতা স্টারমার বলেন, তার দল ক্ষমতায় এলে যুক্তরাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। বিস্তারিত শোয়েব কবিরের রিপোর্ট। আসন্ন নির্বাচনকে সামনে রেখে যুক্তরাজ্য হয়ে গেল শেষ নির্বাচনী বিতর্ক। এতে অভিবাসন নীতি নিয়ে 2 প্রধানমন্ত্রী প্রার্থীর মধ্যে চলে তুমুল বিতর্ক। অবৈধভাবে ব্রিটেনে বসবাসের বিষয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশিদের উদাহরণ টানেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার। এক মন্তব্যেই বেঁকে বসেছে পুরো বাংলাদেশি কমিউনিটি। পাল্টা প্রতিক্রিয়ায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী রোশনারা আলী বলেন, একক দেশ হিসেবে বাংলাদেশের নাম উল্লেখ করা ভুল ছিল স্টারমার। তবে এটিকে প্রোপাগান্ডা হিসেবে প্রচার করা ঠিক নয়। লেবার পার্টি সব সময় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কাজ করে যাচ্ছে বলেও জানান রোশনারা আলী। এক্সাম্পল দেওয়া হয়েছে, আমি মনে করি কোন দেশেও সিঙ্গেল আউট করা ঠিক নাই, এটা ভুল হয়েছে। আমার লিডারশিপে এটা জানাইছি যে এরকম সিঙ্গেল আউট করলে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। লেবার পার্টির লগে পার্টনারশিপ আছে, এখনো আছে। সো আই ওয়ান্ট টু অ্যাসিওর এভরিবডি দ্যাট the Labour Party is absolutely committed to making sure the British Bangladeshi community has a strong voice. Amra party's 6 জন MP, আমরা আর কোনো পার্টির এমপি নয় ব্রিটিশ বাংলাদেশি।
এদিকে স্টারমারের মন্তব্যের জেরে বাংলাদেশি কমিউনিটিতে তীব্র ক্ষোভের মুখে এর ব্যাখ্যা দিয়েছে লেবার পার্টি। বাংলাদেশের সঙ্গে লেবার পার্টির সম্পর্ক তুলে ধরে দলটি জানায়, স্টারমার কোনো উদ্দেশ্য নিয়ে এমন মন্তব্য করেননি। তাদের দলের সঙ্গে বাংলাদেশ ও বাংলাদেশি কমিউনিটির সম্পর্ক অত্যন্ত গভীর ও বন্ধুত্বপূর্ণ বলেও জানান তারা। স্টারমার নিজেও কয়েকবার বাংলাদেশ ভ্রমণ করেছেন উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক দীর্ঘদিনের। I'm very concerned about any upset I may have caused. That certainly wasn't my intention. I didn't mean to offend anyone or upset anyone, and I'm genuinely concerned that I have done so. I value hugely the contribution the Bangladeshi community makes to our economy, to our culture, to our country. এদিকে স্টারমারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে লেবার পার্টির টাওয়ার হ্যামলেট শাখার ডেপুটি লিডার ও কাউন্সিলর সাবিনা ইয়াসমিন লেবার পার্টি থেকে পদত্যাগ করেছেন। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। টি-20 বিশ্বকাপের ফাইনালে হতে পারে যে কোনো কিছুই, তবে সামর্থ্য, সমীকরণ ও অভিজ্ঞতার বিবেচনায় ভারতকেই এগিয়ে রাখছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ রফিক। যদিও দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং ডিপার্টমেন্ট হতে পারে টিম ইন্ডিয়ার বড় চিন্তার কারণ, আর বার্বাডোজে বড় ফ্যাক্টর হবে টস। টি-20 বিশ্বকাপের প্রথম আসরে খুব কাছে গিয়েও দক্ষিণ আফ্রিকার জায়গা হয়নি ফাইনালের মঞ্চে। 2009 সালে ক্যাপ্টেন স্মিথের নেতৃত্বে হার্ড হিটার মার্ক ভাউচার, মিস্টার 360 ডিগ্রি খ্যাত এবি ডিভিলিয়ার্সদের স্বপ্নভঙ্গ হয় পাকিস্তানের কাছে। ওয়ানডে বিশ্বকাপের সেমির মঞ্চেও প্রোটিয়াদের একাধিকবার সঙ্গী হয়েছে হতাশা। তীরে এসে বারবার তরি ডোবানোর সিদ্ধহস্তে দলটার নিকনেম হয়ে গেছে চোকার্স। দুইটাই কিন্তু ভালো টিম, এবং সাউথ আফ্রিকা অনেক ম্যাচ কিন্তু দেখেন সেমিফাইনালে হেরেছে। ওরা কিন্তু কখনো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ট্রফিটা ধরে নেই, বাট ইন্ডিয়া কিন্তু এটা ধরেছে। টাফ কল, এনিবডিজ ম্যাচ হবে, বিকজ আমি যদি আপনি পারফরমেন্সের দিক থেকে দেখেন, ডেফিনেটলি ইন্ডিয়া ইজ গোয়িং এহেড। বাট একটা জিনিস মনে রাখতে হবে যে অনেক ক্ষুধা থাকে অনেক কিছু চ্যাম্পিয়ন হওয়ার জন্য, যেটা সাউথ আফ্রিকার অনেক কাছ থেকে যে জিনিসটা পায় নাই। তবে এবার সুযোগ এসেছে সে তকমা ঘোচানোর। রবার্ট ব্রুসের মতো অষ্টম চেষ্টায় সেমির বাধা পেরিয়েছে। এবার শিরোপা জিতে ইতিহাস গড়ার অপেক্ষা। তবে পরিকল্পনার বাস্তবায়নে পথের কাটা শক্তিশালী টিম ইন্ডিয়া। সামর্থ্যের বিচারে প্রায় সমান দুপক্ষ, তাই ম্যাচের পাল্লা হেলতে পারে যে কোনো দিকই। ফাইনালটা হতে যাচ্ছে আনপ্রেডিক্টেবল। পুরো আসরে ধুতি ছড়িয়েছে প্রোটিয়াদের বোলিং ডিপার্টমেন্ট। সময় মতো জ্বলে উঠেছে ডিকক ক্লাসনরা, আর ভারতীয়দের ব্যাটিং সাইডেও বোলারদের ত্রাস। বোলিংটাও টেক্কা দিতে পারে যে কোনো প্রতিপক্ষকে। দুইটা টিমই কিন্তু সুপার ক্রিকেট খেলে আসছে, বাট তারপরে আমি এগিয়ে রাখবো ইন্ডিয়াকে। বিকজ ইন্ডিয়াকে এগিয়ে রাখবো এই কারণ ওরা 11 নম্বর পর্যন্ত ব্যাটসম্যান, ওদের কয়েকটা অলরাউন্ডার আছে যে ওরাও কিন্তু 100 মারতে পারে। তাই আমি মনে করি ওইটা, বাট বোলিংয়ের দিক দিয়ে বলবো যে সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়াতে কোনো অংশ কোনোটা কম না, কারণ ওদের ফাস্ট বোলার যেরকম ভালো, এরকম ইন্ডিয়ার ফাস্ট বোলার ভালো, যেরকম ওদের স্পিনারও ভালো, ইন্ডিয়ার স্পিনারও ভালো। বাট ইন্ডিয়া একদিক দেখি ব্যাটিংয়ে অনেক স্ট্রং, সাউথ আফ্রিকা এরকম আমি মনে করি অনেক লাকি। বাট তারপর দেখেন যদি লাকিটা ওদের ফেভার করে, দেখা যাচ্ছে হতে পারে চ্যাম্পিয়ন হতে পারে। তবে ম্যাচের আগে দু দলেরই চিন্তার কারণ বার্বাডোজের বেরসিক বৃষ্টি। ম্যাচে বড় ফ্যাক্টর হতে পারে টস। বৃষ্টি এখানে একটা বড় ফ্যাক্টর হবে। এখানে টসটা যদি মনে করেন যে তার আগের দিন যদি বৃষ্টি হয়ে থাকে, যদি ময়েশ্চার যদি উপরের দিকে থাকে, তাহলে টসে জিতে ফিল্ডিংটাই সব থেকে বেশি করাটা হবে। বিকজ যত কম রানে আপনি আউট করতে পারবেন, তত বেটার চান্স টু গেট অ্যাচিভ দি রেজাল্টস। দীর্ঘদিন ধরেই একটা ট্রফির স্বপ্ন ভারত দক্ষিণ আফ্রিকার। এখন দেখার অপেক্ষায় বার্বাডোসে ভারতের দ্বিতীয় নাকি নিজেদের মেইডেন শিরোপা শোকেজে তুলবে প্রোটিয়ারা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ফাইনালে এশিয়ার দল ভারতকে নয় দক্ষিণ আফ্রিকাকে সমর্থন করছে বাংলাদেশের বেশিরভাগ ক্রিকেট প্রেমী। প্রোটিয়াদের হাতে তাদের ইতিহাসের প্রথম শিরোপা দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট সমর্থকরা। তবে সামর্থ্য আর অতীত পরিসংখ্যানে ফাইনালে ভারতকেই এগিয়ে রাখছেন সবাই। শুরুতেই বাজিমাত। টি-20তে ভারতের একমাত্র বিশ্বকাপ এসেছিল 2007 সালের প্রথম আসরে। গেল আসরে খুব কাছে গিয়েও হাতে পাওয়া হয়নি ওয়ানডে বিশ্বকাপটা। এবার ইতিহাস গড়ার আরও একটা সুযোগ হাতছানি মেন ইন ব্লুদের সামনে। তবে এশিয়ার টিম ফাইনালে উঠলেও বেশিরভাগ বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাই চান শিরোপাটা উঠুক প্রোটিয়াদের হাতে। আমরা ইন্ডিয়ার সাথে একটা রাইভালরি আছে, আর আমরা ইন্ডিয়াকে ওই কারণে সাপোর্ট করি না। আর
সাউথ আফ্রিকার যে বিষয়টা সেটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা তকমা আছে যে চোকার্স, তারা কখনো ফাইনাল খেলে নাই, আর সেই জন্যই আমরা সাউথ আফ্রিকাকে সাপোর্ট করবো। তাদের প্লেয়াররা ওই রকম রেসপেক্ট মানে পায় না আমাদের কাছ থেকে। অনেক ইস্যু আছে, যেমন মানে অনেকেই বলে ওই আইসিসি চিট করে, এই করে সেই করে, আর ওইদিকে সাউথ আফ্রিকার সব প্লেয়াররাই অনেক ফ্যান ফেভারিট। লাল সবুজের ক্রিকেট প্রেমীদের বেশিরভাগ দক্ষিণ আফ্রিকার মাথায় সেরার মুকুট দেখার অপেক্ষায় থাকলেও দেশে টিম ইন্ডিয়ার সমর্থক সংখ্যাও নেহাত কম নয়। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 ডিপার্টমেন্টই দুর্দান্ত প্রতাপ রোহিতের দলের। অনেকেরই বিশ্বাস এবার অন্তত আক্ষেপ ঘোচাবে ভারত। সমীকরণের দিক দিয়ে ইন্ডিয়া এগিয়ে থাকবে। ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ একটু ওদের চাইতে ভালো, সাউথ আফ্রিকা বোলিংটা ভালো, তবে ব্যাটিংটা একটু ইন্ডিয়ার চাইতে নর্মাল আছে ওদের। আমি ইন্ডিয়া সাপোর্ট করছি একটা কারণে, বিরাট কোহলির কারণে, কারণ আমার ফেভারিট ব্যাটসম্যান বিরাট কোহলি। আর ইন্ডিয়ার বোলিং লাইন আপ, ব্যাটিং লাইন আপ, মিডল অর্ডার সবই ভালো। তফাৎটা গড়িতে পারে বুমরা আর হচ্ছে কুলদীপ যাদব, কারণ আমরা দেখেছি যখন উইকেটের প্রয়োজন হয়েছে তখন কুলদীপ যাদব সেটা ব্রেক থ্রু এনে দিছে। আর দেখতেছি মানে ওয়েস্ট ইন্ডিয়ার যে পিচে হচ্ছে স্লোয়ার বল কাজ দিচ্ছে। এখনো পর্যন্ত ওয়ানডে ও টি20তে সব মিলিয়ে 7 বার সেমিফাইনাল থেকে বাদ পড়েছে দক্ষিণ আফ্রিকা। আর 11 বছর ধরে কোনো শিরোপার মুখ দেখেনি টিম ইন্ডিয়া। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোপা আমেরিকার খবর। কোয়ার্টার ফাইনালের রেসে টিকে থাকতে সকালে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। যুক্তরাষ্ট্রের অ্যালিজেন্ট স্টেডিয়ামে ম্যাচ শুরু সকাল 7টায়। আসরের শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ডি গ্রুপে প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ কোস্টারিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে সেলেসাওদের। তাই এই ম্যাচে জয়ের লক্ষ্যেই মাঠে নামবে ভিনিসিয়াস পাকুয়েতারা। নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরে প্যারাগুয়েও চাইবে সেলেসাওদের আটকে দিতে। মুখোমুখি পরিসংখ্যানে বেশ এগিয়ে দরিফল জুনিয়র শিষ্যরা। মুখোমুখি 83 বার দেখায় 51 জয় আছে ব্রাজিলের। তবে সবশেষ 10 ম্যাচের পরিসংখ্যান সাহস যোগাবে প্যারাগুয়ানদের। ব্রাজিলের 5 জয়ের বিপরীতে প্যারাগুয়ের আছে 3টি জয়, আর 2 বার সমতায় থেকে ম্যাচ শেষ করেছে 2 দল। এদিকে ইউরোর নকআউট পর্বের প্রথম ম্যাচে মাঠে নামবে সুইজারল্যান্ড ও ইতালি। আরেক ম্যাচে লড়বে হট ফেভারিট জার্মানি ও ডেনমার্ক। শীর্ষ 16 লড়াইয়ে গ্রুপ এ থেকে জায়গা করে নিয়েছে আসরের স্বাগতিক ও হট ফেভারিট সুইজারল্যান্ড। গ্রুপ অফ ডেথ খ্যাত গ্রুপ বি থেকে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে স্পেন, ইতালি। এবার কোয়ার্টার ফাইনালে পা রাখার লক্ষ্য দলগুলোর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে স্পেন, ইতালি, জার্মানি, ফ্রান্স, ইংল্যান্ড। পর্তুগালকে হারিয়ে রাউন্ড অফ 16-এর বড় চমক জর্জিয়া। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার মুক্তির দাবিতে কাল রাজধানীতে বিএনপির সমাবেশ। ফের জামাতকে নিয়ে আন্দোলনে দলটি। যুগপৎ শরিকদেরও মাঠে আনার চেষ্টা। ভুল পথে বিরোধীরা, বলছে আওয়ামী লীগ। মতিউরের পর এবার এনবিআরের প্রথম সচিব মাহমুদ ফয়সালের নামে অঢেল সম্পত্তি, 700-র বেশি অ্যাকাউন্ট, 16 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ। বিদেশে পাচার হয়েছে কিনা তদন্তে দুদক। এবং তিস্তা মহাপরিকল্পনায় ভারতের আগ্রহ শুধুই কালক্ষেপণ, দাবি নদী গবেষকের। চীন ভারত দ্বৈরথে ফের প্রকল্প নিয়ে শঙ্কায় বাসিন্দারা। নিজস্ব অর্থায়নে বাস্তবায়নের তাগিদ। এই ছিল প্রবাসের সময়। সঙ্গে থাকুন সময়ের।